আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তারপর ড্রয়িং রুমে আরও কথোপকথন চললে, কিন্তু তা কর্ণগোচর হলো না সুখের। এমন করে বদলিয়ে যাবে তার জীবনটা সে ভাবেনি। জীবন যুদ্ধে এখন সে আর একা না, আরও একটা শক্ত হাত আছে তার হাতের মুঠোয়। আদৌ হাতটা শক্ত তো? তুমুল ঝড় হলে বিদ্যুৎ যাবে প্রচলিত প্রথা। ইউসুফদের ঘরেও বিদ্যুৎ নেই। যেহেতু চারপাশ নিকষ কালো আধারে ছেয়ে গেছে, তাই পুরো ফ্ল্যাটটাও অন্ধকারে রূপান্তরিত হয়েছে। সেখানে ইউসুফের মা আমিনা রহমান মোমবাতি জ্বালিয়ে আধার কিছুটা নিবারণের চেষ্টা করছে। সুখ বাহিরে তাকিয়ে আছে, দৃষ্টি তার উদাস, বিষণ্ণতার মায়াজালে ঘিরে আছে সে। হঠাৎ তার ঘরে হুড়মুড় করে প্রবেশ করলো কেউ। ধ্যানে বিঘ্ন ঘটল রমণীর। বাহির থেকে দৃষ্টি সরিয়ে রুমের ভিতরে দৃষ্টি নিবদ্ধ করল। থমকে গেল চোখের পলক। মনের গহীন কোণে একটা ভালো লাগা স্রোত বয়ে গেল বোধহয়। মনের মণিকোঠা থেকে আনমনেই কেউ বলে উঠল, সামনের সুপুরুষটা সুখের, কেবলমাত্র সুখের। ইস, মনটা কেমন নির্লজ্জ। এত জোরে বললে সামনের মানুষটি শুনে ফেলবে তো। মনকে ভীষণ রকমের সাবধান বাণী দিয়ে চোখ নামালো সুখ। এ পুরুষটির ভিতর কোনো মায়া আছে বোধহয়। না হয় 1 মাস আগেও যে পুরুষটিকে ভালো লাগতো, তাকে আজ মনে পড়ছে না কেন? গতকালও যে পুরুষের জন্য বউ সেজেছিল, তাকে স্মৃতির কোণায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? সবগুলো মানবকে ছাপিয়ে কেবল একজন মানুষ সব জায়গাটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, আর সে হলো মেঘ সাহেব। সুখকে ভাবনায় ডুবতে দেখে মেঘ ভুরু কুঁচকে তাকায়, গলা পরিষ্কার করে বলে, আধা রুমে বসে আছেন যে? ড্রয়িং রুমে গেলেও তো পারতেন, আর না হয় রুমে মোম দিতে বলতেন। কথাটা বলে নিজের হাতের মোমটা টেবিলের কোণায় রাখলো মেঘ। সুখ জবাব দেয় না। আজ চুপ থাকতে ভীষণ ভালো লাগছে। সুখের জবাব না পেয়ে হতাশার শ্বাস ফেলে মেঘ। অপরিচিতা যে তার প্রশ্নের উত্তর দিবে না সে ভালো করেই জানে। তবুও মেঘ উত্তরের আশা না করে আবার নিজেই নিজেকে বলা শুরু করলো, আপনি তখন আশ্রিতার কথাটা বলে ভালোই করেছেন, না হয় বিয়েটা এত দ্রুত হতো না। সুখ আর চুপ করে রইল না, তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, দয়া করলেন? সুখের বলা 2টা শব্দ আগুন জ্বালালো মেঘের শরীরে। রাগ হলো চরম। মেয়েটা কি আবেগ অনুভূতি বোঝে না? পরেক্ষণে রাগটা নিজের মাঝে চেপে দিয়ে বলল, দয়া করার হলে বিয়ে করতাম না। বিয়ে করেছি যেন দয়াটা না করা লাগে। নিজেকে এত ছোট কেন ভাবেন আপনি? আপনি এমন ভাবেন বলেই মানুষ আপনাকে ছোট করে। আগে নিজের কাছে নিজে পরিষ্কার হন। মেঘের কথায় বেশ রুক্ষতা ছিল, কিন্তু সাথে সত্যতাও ছিল। সুখ মেঘের রাগী কণ্ঠ শুনে পূর্ণ দৃষ্টিতে তাকালো মেঘের বানে। সে কি ভুল কিছু বলে ফেলেছিল? মেঘের শরীর তখন ভিজে চুপসে গেছে, মাথা থেকে টপ টপ পানি পড়ছে। সুখ আর কিছু বলার আগে মেঘ ঘরের কোণে থাকা সুখের জামা কাপড়ের ব্যাগটা উঠিয়ে নিল। সুখ অবাক হয়ে বলল, এমা কি করছেন? ব্যাগ নিচ্ছেন কেন? আর শরীরটা মুছেন আগে। মেঘ এক ঝলক সুখের দিকে তাকায়, তারপর কণ্ঠ একটু উঁচু করে বলে, আগে বাড়িতে চলুন, তারপর সব হবে। এখানে আর থাকার প্রয়োজন নেই। পরে মনে হবে এখানেও আপনাকে দয়া করে রাখা হচ্ছে। সুখ অবাকে হাঁ হয়ে যায়। সামান্য কথাতে এত রিয়েক্ট করার কি হলো? মেঘ ততক্ষণে ব্যাগ হাতে ড্রয়িং রুমে উপস্থিত হলো। মেঘ ড্রয়িং রুমে আসতে সবার কথাবার্তায় ভাটা পড়ল। ইউসুফ তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ কণ্ঠ কোমল করলো, শান্ত স্বরে বলল, ইউসুফ, এখন আমাদের যেতে হবে। বিয়ের প্রথম রাত অপরিচিতা শ্বশুরবাড়ির বাইরে থাকবে, সেটা দেখতে ভালো লাগছে না। আদৌ শ্বশুরবাড়ি না স্বামীর বাড়ি বলা চলে, তাই চাচ্ছি আজ বাড়িতে চলে যেতে। ইউসুফ মেঘের দিকে ভালো করে তাকায়। দীর্ঘদিন একসাথে থাকার সুবাদে মেঘের অঙ্গভঙ্গি দেখে অতটুকু আঁচ করতে পারে যে কিছু একটা হয়েছে। আমিনা রহমান ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, সে কি বাবা, কি বলছো? এই ঝড় বৃষ্টিতে কোথায় যাবে? এখানেই থাকবে। গরিবের ঘর বলে অসুবিধা হচ্ছে, তাই না? একটু কষ্ট করে ম্যানেজ করে নাও বাবা। সুখ আমিনা রহমানের এমন কথা দ্রুত মাথা নাড়িয়ে বলল, এসব কি বলছেন আন্টি? এমন বলবেন না, আপনারা কত ভালো। আমিনা রহমান সুখের মাথায় হাত বুলিয়ে দেয়। ইউসুফ নতজানু হয়ে বলল, মা, স্যারকে আজ যেতে দাও। আরেকদিন ম্যাম সহ এসে স্যার থাকবে না হয়। বিয়ের প্রথম দিনে বাড়ি ছাড়া থাকবে, কেমন জানি দেখাচ্ছে। আমিনা রহমান চোখ রাঙিয়ে বলল, তোর লজ্জা করে না এসব বলতে? এই ঝড় বৃষ্টিতে বাড়ির মানুষ বাহিরে যায়? আন্টি প্রমিস, আমরা পরে এসে থাকবো, কিন্তু আজ না। মেঘের কথায় সুখ নাক কুচকালো। এবার মানুষটা বেশি বেশি করছে।
কোন কথার কি রিয়েক্ট করলো। অতপর তুমুল কথাবার্তার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে ঝড় মাথায় বের হয়ে আসে মেঘেরা। দাদির কাছে এর জন্য ক্ষমা চেয়ে নেয় মেঘ। মানুষটাকে বৃষ্টির মাঝে এভাবে টানা হেঁচড়া করাটা অপরাধ হচ্ছে বলে। মেঘের এহেন আচরণে মুগ্ধ দাদি। তাদের সাথে সঙ্গী হয় ইউসুফও। সে তার স্যার ম্যামকে বৃষ্টিতে একা ছাড়বে না। প্রচণ্ড বৃষ্টি দেখে ধীর গতিতে গাড়ি চালাচ্ছে ইউসুফ। সামনের সিটে বসে আছে মেঘ, পিছনের সিটে আছে দাদিজান আর সুখ। নতুন অধ্যায়ে পা রাখছে সুখ। অধ্যায়টা সুখকর হবে তো। দীর্ঘ 2 দিন পর ভার্সিটির গেটে পা রাখলো সুখ। বাস দিয়ে এসেছে। মেঘের বাড়ি থেকে ভার্সিটির দূরত্ব অনেক, কিন্তু মেঘের গাড়ি চড়ে বিলাসিতা করে সে আসেনি। যেহেতু মেঘের সাথে মানিয়ে নিতে তার সময় লাগবে, তাই সে সময় দিচ্ছে নিজেকে। মেঘ ও সুখকে যথেষ্ট স্পেস দিচ্ছে। ভার্সিটিতে ঢুকতেই হিমা আর অনুর দেখা মিলল। সুখকে দেখেই অনু আর হিমা দ্রুত এগিয়ে আসলো। তাদের অবশ্য সুখ ফোনে সব বলেছে, কিন্তু চেপে গেছে বিয়ের ব্যাপারটা। তারা দুজন তো মেঘ আর ইউসুফের প্রশংসায় পঞ্চমুখ। অফিসের কেবিনে প্রবেশ করতে মেঘের ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। মেঘ ফোনটা বের করতে ফোনের স্ক্রিনে বড় করে ভেসে উঠল মা নামটা। মেঘ একটু ঢোক গিলল। 2 দিন যাবৎ মায়ের সাথে কোনোরূপ কথা হয়নি। বিয়ের কথাটা ঠিক কিভাবে বলবে বুঝে উঠতে পারেনি। হাতের ফোনটা রিং হতে হতে কেটে গেল। মিনিট 1 মাঝে আবার ফোনটা তুমুল শব্দে বেজে উঠল। ফোন রিসিভ হতে অপর পাশ থেকে মহিলার তীব্র কণ্ঠ ভেসে আসলো। বাবু, তুই মাকে ভুলে গেলি? মেঘ মুচকে হাসলো, আদুরে কণ্ঠে বলল, না মা, ভুলিনি, একটু ব্যস্ত ছিলাম। অপর পাশের মহিলা শাসনের সুরে বলল, দেখবো তো মায়ের বেলায় এত ব্যস্ততা, বউ এলে কোথায় যায়। শোন বাবু, মোহিনীর বাবা তারা দিচ্ছেন। সেই 7 মাস আগে এঙ্গেজমেন্ট করে রেখেছিস। তার মেয়েকে কবে ঘরে তুলবো? তুই একটু সময় করে তাড়াতাড়ি আয় বাবা, বিয়েটা সেরে ফেলতে হবে। মেয়েটাকে আর কত অপেক্ষা করাবো? মেঘ ভড়কে যায়। ভুলেই গেছিল মোহিনী নামের মেয়েটার কথা। তবু আমতা আমতা কণ্ঠে বলল, হ্যাঁ মা, আসবো, ভুলিনি ওর কথা। খাটের নিচ থেকে ধারালো রামদাটা বের করে রাতে আধারে কেউ একজন ঘর থেকে বেরিয়ে এলো। আধারে এক জায়গা মাটি খুঁড়ে ভীষণ গোপনে লুকিয়ে ফেললো অস্ত্রটা। চাঁদের আলোয় চকচক করে উঠল 5 দিন পুরনো রক্তটা। যা দেখে রহস্য হাসি হেসে গোপন মানুষ আনমনেই বলল, এই তো সেদিন বিয়ে হলো। দেখতে দেখতে 5 দিন কেটে গেল যেন চোখের পলকে। গত পরশু গ্রীষ্ম বিদায় হয়ে প্রকৃতিতে অবতীর্ণ হলো বর্ষা। আষাঢ় মাসের 3 তারিখ চলছে। সারাদিন ব্যাপী তুমুল বর্ষণ প্রমাণ করছে প্রকৃতিতে বর্ষার আগমন। আজকের দিনটা অন্য দিনের তুলনায় আলাদা। এই তো সুখ নিজের জামা কাপড় গুছিয়ে নিচ্ছে শ্বশুর বাড়িতে যাবে বলে। একদম অপরিচিত মানুষটাকে তো জীবনসঙ্গী করলো। এখন সেই মানুষটাকে সম্পূর্ণরূপে চেনার জন্য এই পদক্ষেপ। হঠাৎ সুখের ফোনটা শব্দ করে বেজে উঠল। সুখ হকচকিয়ে গেল। নাম্বারটা একটু পরিচিত মনে হলো, তাই সাথে সাথে রিসিভ করলো। ফোনের অপর পাশ থেকে পুরুষালীর কণ্ঠ ভেসে এলো, আমি মসরিনের রুমমেট বলছি আপু, আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য কল দিয়েছি। সুখ দ্রুত গতিতে বলল, কি ইনফরমেশন? মসরিনকে যে বড় ভাইয়ের কথাতে আমার সাথে থাকতে দিয়েছিলাম, সে বড় ভাই আবার বিদেশ চলে যাবে কাল পরশু, তাই আপনি দ্রুত তার সাথে যোগাযোগ করুন। সুখ আটকে উঠল। লীলাবতীকে সে কথা দিয়েছিল যেভাবেই হোক মসৃণকে সে খুঁজে বের করবে। একথা কোনোভাবে অপূর্ণ রাখবে না সে। তাই ব্যতিব্যস্ত স্বরে বলল, কিভাবে তার সাথে যোগাযোগ করব ভাইয়া? কোনো উপায় জানা থাকলে বলুন না, আমি তো তাকে চিনি না, কিভাবে তার কাছে যেতে পারবো? আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি সেখানে গেলেই ওই ভাইয়ারে পাবেন। এটা ওনার অফিসের ঠিকানা। সুখ আচ্ছা বলতে ছেলেটি একটা ঠিকানা গড়গড় করে বলল। সুখ ফোন রেখে ঘড়ির দিকে তাকালো। এখন ঘড়িতে সময় দেখাচ্ছে 11টা। সকাল 11টা হলেও পরিবেশ দেখে তা বোঝার উপায় নেই। মনে হচ্ছে যেন সদ্য সন্ধ্যা নেমেছে পরিবেশে। তারা এখান থেকে রওনা দিবে দুপুর 1টার দিকে। সকালেই রওনা দিত, কিন্তু মেঘের অফিসে কাজ পড়ে যাওয়া যেতে পারেনি। ভাগ্যিস যায়নি সকালে, না হয় এত বড় সুযোগ হাতছাড়া হতো। সুখ গোসল করে একেবারে তৈরি হয়ে গিয়েছিল বিধায় এখন তাকে আর কিছুতে সময় অপচয় করা লাগেনি, বরং দ্রুত গতিতে ফ্ল্যাটের বাইরে চলে যায়। দাদি ঘুমিয়েছিল বিধায় বলে আসেনি। তবে আগে একটা গতি হোক, তারপর না হয় বলা যাবে। এমনিতেও মেঘকেও মসৃণের ব্যাপারে জানানো হয়নি। একবারে সবাইকে তাহলে জানানো যাবে। বিল্ডিং এর বাহিরে হতেই সৌভাগ্যক্রমে একটা সিএনজি পেয়ে যায়। ঠিকানা বলতে সিএনজি ড্রাইভার যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। হঠাৎ করে
এ যেন নতুন ঝড়ের পূর্বাভাস। সুখ কেবল সৃষ্টিকর্তাকে স্মরণ করে। তার কাছে জীবন নামক ঝড়ের চেয়ে বড় ঝড় হতে পারে না কিছু। একটা বিশাল প্রাচুর্য ঘেরা বিল্ডিং এর সামনে এসে সুখের সিএনজিটা শব্দ করে থামে। সুখ দ্রুত সিএনজি থেকে নামে, ভাড়া পরিশোধ করে দেয়। ইতিমধ্যে ধুলোবালি ওড়া শুরু হয়ে গেছে। সুখ অফিসের ভিতর ঢুকতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে রাস্তার অপর পাশে থাকা মানুষটির উপরে চোখ যায়। অবাকে বিস্ময়ে সে হাঁ হয়ে যায়। অফিসে না ঢুকে সে আধারময়ী বাতাসে ও কষ্ট করে রাস্তা পার হয়। মানুষটার দিকে এগিয়ে এসে অবাক কণ্ঠে বলে, হিমা, তুই এখানে কি করছিস? নিজের নাম অপরিচিত রাস্তায় শুনে চকিত হয় হিমা, কিন্তু বান্ধবীকে দেখে আগের ন্যায় উচ্ছ্বাসিত হতে পারে না, বরং নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুখ নিজের উচ্ছ্বাসিত বান্ধবীর নিষ্প্রাণ দেখে অবাক হয়, বিচলিত কণ্ঠে বলে, এমা হিমা, কি হয়েছে তোর? কি সমস্যা? হিমা কিছুক্ষণ চুপ রয়, ছোট্ট শ্বাস ফেলে বলে, আমার কষ্ট হচ্ছে সুখ, ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাচ্ছি। এমন কথা কেন বলছিস হিমা? কিছু কি হয়েছে? আর তুই এখানে কেন? কোনো দরকারে এসেছিস? হিমার মতন শক্ত মেয়েও হঠাৎ তুমুল ভেঙে পড়ল, জাপটে ধরল সুখকে, কেঁদে দিয়ে বলল, আমি ভালো নেই সুখ, তোরা বুঝলি না আমার খারাপ থাকা। আমার বিয়ে ঠিক করেছে বাড়ি থেকে, আমি তোর বাসাতেই, মানে মেঘ ভাইয়ের বাসাতেই যাচ্ছিলাম। সুখও পরম আবেশে জাপটে ধরল হিমাকে। সে অবাক হলো হিমার আচরণে। সামান্য বিয়ে ঠিক হওয়ার জন্য কাদার মেয়ে তো হিমা না। সে হিমার মাথায় পরম মমতার হাত বুলিয়ে বলল, এমা, সামান্য ব্যাপারে কাঁদছিস? আচ্ছা, ছেলে পছন্দ না তোর? বিয়েটা করবি না? কি হয়েছে খুলে বল। আমি প্রণয়ের আগুনে ঝাঁপ দিয়েছি সুখ, আমি পুড়ে যাচ্ছি ভীষণ ভাবে, আমাকে বাঁচা। সুখ হাঁ হয়ে যায়। হিমার মতন মেয়ে প্রেমে পড়েছে? ভাবা যায় এটা আদৌ? যাক, তার উড়নচণ্ডী বান্ধবী যে কাউকে ভালোবেসেছে সেই অনেক। সে হিমার মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, বাহ, এটা তো ভালো কথা। তা সে সৌভাগ্যবান পুরুষটা কে? যদি বলি মেঘ ভাইয়া, তাহলে? হঠাৎ যেন সুখ ভুল কিছু শুনে ফেলেছে এমন প্রতিক্রিয়া করলো। অবাক নয়নে কতক্ষণ তাকিয়ে রইল হিমার পানে। সে কি ভুল শুনলো? অবাক বিস্মিত কণ্ঠে সে খানিকটা চেঁচিয়েই বলল, কি মজা করছিস হিমা? হিমা ভুরু কুচকায়, বেশ গম্ভীর কণ্ঠে বলল, মজা কেন করব? তোর কি আমাকে দেখে মজার মুডে আছে বলে মনে হচ্ছে? আমি মেঘ ও মায়ায় কিভাবে যেন আকৃষ্ট হয়ে গেছি সুখ। মেঘ সেই মায়াজাল, যার থেকে মুখ ফিরিয়ে থাকা সম্ভব না। বাসায় যখন বিয়ের কথা হলো, তখন আমি মেঘের জায়গায় অন্য কাউকে ভাবতেই পারছি না সুখ। কি করবো তুই বল? এখন যা করার তুই করতে পারিস, তাই তোর কাছে ছুটে গিয়েছিলাম। কিন্তু মাঝপথে সৌভাগ্যবশত দেখা হবে ভাবিনি। সুখের মাথা যেন ঘুরছে। দেখাটা কি সৌভাগ্যক্রমে হলো নাকি দুর্ভাগ্যবশত সে বুঝে উঠতে পারছে না। সেদিন যদি বিয়ের কথা বলতো তাহলে আজ এমন দিন দেখতে হতো না। সুখকে চুপ থাকতে দেখে অধৈর্য কণ্ঠে হিমা বলল, কি রে, বল কিছু। কি করবি? কিছু করিস বোন, আমি এখন একটু অনুর বাসায় যাব, তুই ভালো খবর দিবি আশা রাখি। সুখ পাথরের ন্যায় ঘাড় নাড়ালো। অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। এই প্রবাদ বাক্যটা যেন একমাত্র সুখের জন্যই বানিয়েছিল কেউ। আকাশ কেঁপে ঝমঝম করে বৃষ্টি নামে। সুখের তখন ধ্যান ফিরে। সে ছুট লাগায় অফিসের দিকে। আগে বোনের জীবন বাঁচুক, তারপর না হয় তার জীবনের কথা ভাববে। বাহিরে অনর্গল বৃষ্টি পড়ছে। সুখ বেশ বড় এক অফিসের শীতল এবং নীরব রুমটিতে বসে আছে। তার সামনে বড় চেয়ারটাতে বসে আছে সেই ব্যক্তি যার মুখ থেকে বের হওয়া এক একটা কথা বদলে দিবে কারো জীবনের মোড়। আচ্ছা, যদি সব দিক দিয়ে বদলটাও সুখের আসে তাহলে কেমন হবে? সামনের ছেলেটি বেশ আন্তরিক কণ্ঠে আফসোসের স্বরে বলল, আমি শুনেছি সব ওই ছেলেটার কাছ থেকে। ও যে এমন নিচু মনের ছেলে হবে ভাবতে পারিনি। মানুষের খোলসটা দেখে কি অন্তর বোঝা যায়? আমিও বুঝিনি ওর নোংরা অন্তর। সুখ স্বাভাবিকভাবেই বসে রইল, সাধারণ কণ্ঠেই বলল, ছেলেটা আপনার কি হয় মিস্টার ধীশক্তি? আপনি তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, নিশ্চয়ই চেনেন তাকে। সামনে বসে থাকা বেশ তেজি রমণীকে দেখে ধীশক্তি আব্রাহাম এর আনমনেই বিশেষ অনুভব হলো। কি তেজি তার রূপ! মুগ্ধ হলো আব্রাহাম। যতটুকু শুনেছিল মেয়েটার সম্পর্কে ততটুকু থেকে সে আঁচ করেছিল মেয়েটা বেশ অসহায় হবে, কেঁদে কেটে ভাসাবে। কিন্তু ঘটল পুরো উল্টোটা। বেশ ব্যক্তিত্ব সম্পন্ন বলা চলে। ধীশক্তি আব্রাহাম এবার নড়ে চড়ে বসলো, ধীর কণ্ঠে বলল, ছেলেটা আমার বন্ধুর ভাই হয়, বেশ চেনা জানা ওর সাথে। মাঝে মাঝে শহরে আসি ট্যুর দিতে, তখন এখানে এসে এখানে থাকে।
আমি এবারও ঠিক তেমনটাই ভেবেছিলাম, কিন্তু ও যে এমন বের হবে কে জানতো। আমার অফিসের কাজের জন্য বাইরে যেতে হচ্ছে আবারও, না হয় আমার বন্ধুর সাথে আমি সবটা বলতাম। সুখ ছোট্ট শ্বাস ফেলল, নম্র কণ্ঠে বলল, আমাকে আপনার বন্ধুর নাম্বারটা দেন, যা বলার আমিই বলবো। ধীশক্তি আব্রাহাম নাম্বারটা বলার আগে তার মিটিং এর ডাক আসে। সে সুখের নাম্বারটা নিয়ে নেয়, পরে মেসেজ করে পাঠাবে বলে বের হয়ে গেল মিটিং এর জন্য। সুখও আর অপেক্ষা করলো না, বেশ বেলা হয়ে গেছে, সাথে বৃষ্টিও হচ্ছে। কোনো রকম বাড়ি অবধি পৌঁছাতে পারলেই মুক্তি। তবে কোথাও যেন বিরাট পাথর চাপা দিল মনে হচ্ছে। হৃদয়ের কোণে হঠাৎ উকি দেওয়া সুপুরুষটা প্রিয় বান্ধবীর প্রণয়ের নাম। কি উপায়ে বের হবে এই চক্রগুহ থেকে? স্বামী নাকি সই? এশারের আজানের ধ্বনিতে মুখরিত চারপাশ। বিশাল 3 তলা বাড়িটার সামনে এসে গাড়ি থামে সুখদের। সেই 1:30টার দিকে রওনা হয়েছে, আর এখন সন্ধ্যা 7টা বাজছে। বেশ লম্বা জার্নি। খুলনা থেকে ঢাকা অবধি এসেছে তারা এত জার্নি করে। তবে পুরোটা পথ খেয়াল রেখেছে দাদি আর সুখের। গাড়ি থেকে নামতে দারোয়ান ছুটে এসে গাড়ি থেকে ব্যাগটা নামালো, হাসি মুখে জিজ্ঞাসা করলো, বড় বাবা কেমন আছেন আপনি? মেঘ সালাম দিল মধ্যবয়স্ক দারোয়ানটাকে, হাসি মুখে উত্তর দিল, এই তো চাচা যান, ভীষণ ভালো। ততক্ষণে সুখ আর দাদিও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দারোয়ান তাদের দিকে তাকিয়ে কাঁচুমাচু কণ্ঠে বলল, আপনার সেখানকার আত্মীয় বুঝি বাবা? মেঘ সুখের পানে তাকালো। মেয়েটা কেমন আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ হেসে বলল, না চাচা যান, আপনাদের বড় বউ উনি। দারোয়ান যেন ভড়কে গেল, তবে আর প্রশ্ন করল না। নিজের সীমার বাহিরে তো আর যেতে পারে না সে। তবুও কৌতূহল জাগলো ভীষণ। বড় বাবার মতন ছেলে কি না লুকিয়ে বিয়ে করেছে? মেঘ দরজার সামনে দাঁড়িয়ে কিছুটা সময় নিজেকে ধাতস্থ করে কলিং বেল চাপ দিল। এর মাঝে সুখের ফোনে মেসেজের নোটিফিকেশন আসলো। অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। সুখ ফোনের মেসেজটা ওপেন করতেই দেখে একটা ফোন নাম্বার। এটা যে সেই ধীশক্তি নামের লোকটা পাঠিয়েছে বোঝাই যাচ্ছে। নাম্বারটা একটু খেয়াল করে দেখতেই সুখের হৃৎপিণ্ড থেমে গেল। দীর্ঘ 5 দিনে এতবার দেখেছে নাম্বারটা যে মুখস্থ হয়ে গেছে। এই তো 5 দিন আগে এই নাম্বারটা মেঘ সাহেব নামে তার কল লিস্টে সেভ করেছিল। তার মানে মসৃণের ভাই। বাকিটা ভাবার আগেই চিরপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো। সুখ চোখ উঠিয়ে তাকিয়ে বিস্ময়ের সপ্তম আকাশে চলে যায়। অস্ফুট স্বরে ভেসে আসে, মসৃণ। দাদিজান মসৃণকে দেখে যতটা না অবাক হয়েছে, ততটা অবাক হয়েছে মেঘের মাকে দেখে। সেই বছর 30 আগে দেখেছিল মেয়েটাকে। দাদিজানও বিস্ময়ের কণ্ঠে মনে মনে উচ্চারণ করলো, রেহানা। সুখ একটু ছিটকে গেল। তবে কি এবার বিশ্বাসঘাতকতা বেশ বড় পর্যায়ে? মেঘ নিজের মাকে জড়িয়ে ধরে আছে। রেহানা বেগম কেবল ড্যাব ড্যাব করে বৃদ্ধ মনোয়ারার পানে তাকিয়ে আছে। সুখ এক দৃষ্টিতে মসৃণের দিকে তাকিয়ে আছে, আর মসৃণও অবাক নয়নে তাকিয়ে আছে সুখের দিকে। এই যেন নীরব বিস্ফোরণ ঘটেছে সবার মাঝে। একজনকে দেখে আরেকজন ভিতরে রাজ্যের কথা উগরে আসছে, কিন্তু কিসের এক অদৃশ্য দেয়ালের জন্য সে কথাগুলো বের করতে পারছে না। মেঘ মায়ের গলা ছেড়ে অপরাধী কণ্ঠে বলল, প্রথমেই অনেক দুঃখিত মা, কারণ আমি তোমাদের না জানিয়ে বিয়েটা করেছি। সেই পরিস্থিতিতে জানানোর সুযোগ হয়ে ওঠেনি, তাই আর অপেক্ষা না করে বউ নিয়ে চলে এসেছি। তোমাদের কাছে যেন ভুল না বুঝো। সবার নীরবতার মাঝে একজন মহিলা এগিয়ে আসলো। সুখের থুতনি ধরে মুখ উঁচু করে ধরে বলল, মাশাআল্লাহ মেঘ, এ যেন আকাশ থেকে এক টুকরো তারা পেরে এনেছিস। দারুণ তার মুখের গড়ন, ছোট্ট পুতুল যেন। এই মেয়ে, তুমি এত আতুরে কেন? নাম কি গো মেয়ে? কোথায় থাকো? খুব কিছু বলে না। আসলে সে ভাষা খুঁজে পায় না বলার মতন। কাকে বিশ্বাস করবে সে? অবিশ্বাসের রাজ্যে বিশ্বাসের হাতটা কার, সে কিভাবে বুঝবে? মেঘ হাসি মুখে আগ বাড়িয়ে বলে, ওর নাম সুখবতী, ও যশোর শহরই থাকে। আমি যেখানে থাকি তার থেকে একটু দূরেই ওদের বাসা। আগে ভিতরে ঢুকতে দাও মামনি, অনেকটা পথ জার্নি করে এসেছি। সেই যশোর থেকে গাড়ি ঘুরিয়ে খুলনা গিয়েছিলাম অফিসের কাজে। ওদের গাড়িতে বসিয়েই কাজ শেষ করে সেখান থেকে ঢাকা এসেছি। আর দাদিজান বৃদ্ধ মানুষ, অসুস্থ হয়ে যাবে তো। মামুনি নামের মহিলাটা একটু থমকে যায় যেন, সাথে একটু চমকেও যায় বোধহয়। আর চোখে তাকায় রেহানার দিকে, অদ্ভুত কণ্ঠে বলে, তোর শ্বশুরের নাম কি? মেঘ ভুরু কুচকালো বড় খালার এমন প্রশ্নে। তারপর সুখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আজাদ শেখ। মহিলাটা 2 কদম পিছিয়ে গেল, অদ্ভুত চোখে তাকালো, বিস্মিত কণ্ঠে ভয়ঙ্কর আর্তনাদ করে বলল, এ কি সর্বনাশ করলি মেঘ? শেষে কিনা তোর মায়ের সর্বনাশের বীজ ঘরে তুললি? নিজের খালার কথার মানে মেঘ বুঝে না। তার মায়ের
সর্বনাশের বীজ বলতে কি বোঝালো খালামণি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল। কি বলছো মামুনি? ও আমার অর্ধাঙ্গিনী, এসব কি বলছো? মামুনি নামের মহিলাটা মুখ খোলার আগে রেহনা গম্ভীর কণ্ঠে বলল, কিছু না, তুই আগে ভিতরে আয়, বাকি কথা ভেতরে এসে বলবো। মেঘ ঘাড় নাড়ল। অতিরিক্তই ক্লান্ত সে। একটানা এতক্ষণ সে খুব কমই গাড়ি চালায়। ইউসুফি অবশ্য সব সময় ড্রাইভিং করে, আর না হয় ড্রাইভার। আজ এতটা পথ এসে ক্লান্তি বিরাজ করছে শরীরে, তাই সে সুখের পানে তাকে ক্লান্ত স্বরে বলল, ভিতরে আসেন অপরিচিতা। দাদি যান, আসুন আমার সাথে। কথাটা বলে দাদিজানের হাত শক্ত করে জড়িয়ে ধরল, যেন বৃদ্ধার পরম আশ্রয় এই মানুষটা। সুখ কেবল ফ্যালফ্যাল তাকিয়ে রয়। মেঘের আচরণ দেখে যতটা বোঝা যাচ্ছে মেঘ কিছুই জানে না। তাহলে এ কেমন গোলকধাঁধায় আটকে গেল সুখ? সুখকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রেহনা গম্ভীর কণ্ঠে বলল, বাড়ির বউ হয়ে এসেছো, ঘরের চৌকাঠ অবধি দাঁড়িয়ে থাকার জন্য? ভিতরে আসো। হাজারখানেক প্রশ্নের সমুদ্রের উত্তরের আশায় সুখ দাদির পানে তাকালো। দাদি চোখ দিয়ে ইশারা দিল ঘরে প্রবেশ করার জন্য। সুখ নিবিড় সম্মতিতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। রেহেনা বেগম গলার স্বর একটু উঁচু করলো। উঁচু কণ্ঠে কাজের মেয়েটাকে ডাক দিল, আশা, এখানে আয়। ডাক দেওয়ার পর ঠিক মিনিট খানেকের মাঝে কাজের মেয়েটা হাজির হয়। হাজির হয় বলতে ভুল হবে, কারণ সে এখানেই ছিল। এসেই ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, জি আম্মা, বলেন। ওদের জন্য শরবত করে আন, অনেকটা পথ জার্নি করে এসেছে। আর দোতলার বাদিকের রুমটা পরিষ্কার কর নতুন বউয়ের দাদির জন্য। তোর বড় ভাইয়ার রুমটাও একটু পরিষ্কার করে দে। কাজ দিতে দেরি, কিন্তু আশা মেয়েটা ড্রয়িং রুম থেকে প্রস্থান করতে দেরি হয়নি। সুখ নির্বাক হয়ে গেল। তার বাবা যে মানুষটার স্বপ্ন ভেঙে বিয়ের আসর ছেড়ে চলে এসেছিল, সেই মানুষটার ছেলের বউ হয়েই সে গৃহে প্রবেশ করলো। কিন্তু মসৃণ যে বলেছিল মানুষটা আর কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তাহলে কি মসৃণ মিথ্যা বলেছিল? আর মেঘ সাহেব তো কিছুই জানে না বোধহয়। এমনকি তার মায়ের যে বিয়ে ভেঙেছিল সেটাও জানে না, নাকি আরো বড় প্রতিশোধ নেওয়ার জন্য এ অবধি তাকে টেনে এনেছে মেঘ। মেঘ তো এতটুকু জানে, একটা ছেলে তাকে বিয়ের আসরে রেখে চলে গিয়েছিল। ছেলেটার নাম অবধি জানে। তাহলে কোনো প্রতিক্রিয়া করেনি কেন? এমন হাজারখানেক প্রশ্ন নিয়ে ভাবনার দুনিয়ায় ডুব দিল সুখ। হঠাৎ মেঘের গম্ভীর কণ্ঠ কানে এলো, বিহঙ্গ, কবে আসলি? ট্যুর শেষ করে কেমন ট্যুর হলো? সুখ ফিরে তাকায়। এখানে মেঘ আর মসৃণ বাদে তো কোনো ছেলে নেই। তাহলে কাকে বিহঙ্গ বলল? তাহলে কি মসৃণই বিহঙ্গ? এই তো দা ভাই, ভালোই হলো। সুখ যেন অবাকের উপর অবাক হচ্ছে। মসৃণের নাম তাহলে বিহঙ্গ? ছদ্মনাম ব্যবহার করেছিল এই প্রতিশোধের জন্য? মন থেকে ছিটকে আসতে চায় ধিক্কার, কিন্তু না। যেহেতু তাদের বাড়ির মানুষ মেঘের সামনে কিছু বলছে না, আর যতটুকু মেঘের মা মসৃণের মাকে দেখে মনে হয়েছে তারা হয়তো এ ব্যাপারে কিছুই জানে না। আগে পরিস্থিতির মোড় বুঝতে হবে, তারপর সব ব্যবস্থা নেওয়া যাবে। নিজেকে ধাতস্থ করলো সুখ। রেহেনা বেগম নিজের রুমে গিয়ে মিনিট দুইয়ের মাঝে আবার ড্রয়িং রুমে হাজির হয়। ধীর গতিতে সুখকে মেঘের পাশে বসায়। হাতের মুঠোয় থাকা মোটা চুড়িগুলো সুখের হাতে পরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার ছেলে কি কারণে আমাকে না জানিয়ে বিয়ে করেছে আমি জানি না, আর এই কারণে আমার প্রচুর খারাপ লেগেছে, কিন্তু আমি এর জন্য তোমাদের কোনো রূপ দোষারোপ করব না। এই বিয়ে নিয়ে যদি কোনো অভিযোগ অভিমান থাকে তাহলে সেটা একান্তই আমার ছেলের প্রতি। তোমার জন্য আমার দোয়া থাকবে কেবল। তুমি আমার ছেলের বউ, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। এই চুড়িগুলো নতুন বউয়ের মুখ দেখে পরিয়ে দেওয়ার জন্য রেখেছিলাম, তাই এগুলো তোমার। সুখ যেন মহিলার আচরণে বিমোহিত। এই মহিলা হয়ে আরেকজন প্রতিশোধ নিতে গিয়ে তার জীবনটাই বদলে দিল। আর মহিলারই সে নিয়ে কোনো হেলদোল নেই। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। মসৃণের অবস্থা হলো এমন। অহেতুক জেদের বসে কেবল তার জীবনটা নষ্ট করলো, এমনকি তার ছোট বোনের জীবনটাও। মসৃণ গটগট পায়ে তার রুমে চলে গেল। সুখ সেদিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল। সে সব ধোঁয়াশা পরিষ্কার করে এখান থেকে ফিরে যাবে, সবটা পরিষ্কার করবে। মেঘ মায়ের গলা জড়িয়ে ধরলো, আহ্লাদি কণ্ঠে বলল, সরি তো মা, তখন বিয়েটা করা খুব প্রয়োজন ছিল, জানানোর সময় ছিল না। তাই তো বিয়ে করেই নতুন বউকে নিয়ে চলে আসলাম। এতদিন পর আসলাম আর তুমি কিনা রাগ করে থাকবে? মেঘের মা কিছু বলার আগে ড্রয়িং রুমে এক ভদ্রলোক প্রবেশ করলো। বিষময় কণ্ঠে বলল, আরে মেঘরাজি, কখন এলি?
সুখ চমকে সেখানে তাকালো। একজন 50 কিংবা 55 বয়সী মানুষ দাঁড়িয়ে আছে, বেশ উঁচু লম্বা পুরুষ। মেঘ হাসি মুখে এগিয়ে গিয়ে বলল, বাবাই কেমন আছো? মাত্রই এলাম। সেই পুরুষটি মেঘকে বাহু বন্ধনে আবদ্ধ করলো, আদুরে কণ্ঠে বলল। মেঘ আর কিছু বলতে নিলে রেহেনা বেগম গম্ভীর কণ্ঠে বলল, কোনো কথা আর না, যাও গৃহাঙ্গনের রুমে গিয়ে ফ্রেশ হও, তারপর খাবার খাবে, ঘুমাবে। কাল সকালে সব কথাবার্তা হবে। পুরু কুচকিয়ে বলল। বিহঙ্গের রুমে কেন? আমার রুমে কি হয়েছে? রেহেনা ছেলের কান টেনে দিয়ে বললেন, যে মেয়েটা এসেছে তাকেও তো ফ্রেশ হওয়ার সুযোগ দিতে হবে, তাই না? তুমি ওই রুমে ফ্রেশ হলেও তোমার রুমে ফ্রেশ হতে পারবে, তাহলে একসাথে খেতে পারবে, যাও। মেঘ মাথা চুলকিয়ে হেসে চলে গেল। মেঘ চলে যেতে রেহেনা ছোট্ট শ্বাস ফেলল, তারপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি আজাদ শেখের মেয়ে, এটা মানা আমার জন্য খুব কষ্টকর, কিন্তু তবুও আমি তোমায় মেনে নিচ্ছি। তুমি নিশ্চয় জানো অনেক বছর আগে তোমার বাবা কি করেছে। না জানলে তোমার দাদির থেকে জেনে নিও। আমার ছেলে মেঘ এসব কিছু জানে না, তাই ওর অগোচরেই রেখো সবটা। তা না হলে হয়তো ঘটনা অন্যদিকে চলে যাবে। তুমি আমার ছেলের বউ, এটাই বর্তমানের বড় সত্যি। যাও ফ্রেশ হও। আর আপা, এই দুলাভাই আপনারও কাউকে কিছু বলবেন না। সুখ দাদির দিকে তাকালো। দাদি চোখ দিয়ে ইশারা করলো, যার অর্থ যা হচ্ছে হতে দে। সুখ বুঝলো দাদির ইশারার মানে। ততক্ষণে রেহেনা আশা নামের মেয়েটিকে আবার ডাক দিল। মেয়েটি উপস্থিত হতেই তাকে বলল, তোর ভাবিকে মেঘের রুমে নিয়ে যা। আশা ঘাড় কাত করে সুখ মুখ ফুটে বলে উঠল, দাদি। মসরিনের মা দাদির কাছে এসে বলল, তুমি যাও, আমি খালাম্মাকে তার রুম দেখিয়ে দিব। সুখ ধীর গতিতে আশা নামের মেয়েটির পিছে পিছে চলে গেল। ড্রয়িং রুমে বয়ে গেল কারো গোপন বিষাক্ত শ্বাস। সব যে তার হাতের বাহিরে চলে গেল। মেঘের রুমে ঢুকতেই সুখ থমকে গেল। কি অসাধারণ রুম! পুরো রুম ঝকঝকে সাদা, একদম যশোরের ফ্ল্যাটের মতন। মেঘ নামক পুরুষটি বেশ গোছানো আর পরিপাটি। আশা সুখের সুটকেস রুমে থাকা সোফাটার সাথে রেখে সুখের একটু কাছে এসে ধীর গতিতে বলল, বাড়িতে না এলেই তো পারতেন ভাবি। মানুষগুলো পুতুল যেন। কেন না ভাবি, চইলা যাইয়েন। এবাড়ির চোখের আড়ালে সূর্যের তেজ, চোখের সামনে কেবল নিশি। আশা মেয়েটা দাঁড়ালো না এক মুহূর্ত। সুখ ডাক দিলেও শোনেনি। সুখ কেবল যেন রহস্যের অতলে তলিয়ে গেল। মেয়েটা কি বলল? বর্ষার মৌসুম, ঝড় বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু তাই বলে ঢাকার মতন শহরে কারেন্ট চলে গিয়ে আধারে ডুবে যাওয়াটা বেশ অস্বাভাবিক লাগলো সুখের। এই দেশের রাজধানী ঢাকা, যা অধিক জনসংখ্যার শহর এবং উন্নত, কিন্তু সেখানে এমন অনুন্নত ঘটনায় বেশ অবাক সুখ। বাথরুমটা যেন ভয়ঙ্কর আধারে নিমজ্জিত হলো। নতুন জায়গা, নতুন পরিবেশ, পুরনো শত্রু, একটু ভয় হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু ততক্ষণে ঝর্ণার পানিতে সে ভিজে গেছে অনেকটা। বাইরে গিয়ে দাঁড়ানোর উপায় নেই। রুমে কারো উপস্থিতি টের পাওয়া গেল। এতে ভয়টা দ্বিগুণ হলো সুখের। মানুষটা মসৃণ নয় তো? সুখ কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন তুলল, কে আছে বাইরে? বিপরীত দিক থেকে কোনো উত্তর আসলো না। সুখ বুঝলো ঝর্ণার শব্দ বাহিরে তুমুল বর্ষণ ছাপিয়ে তার কথা হয়তো বিপরীতে থাকা ব্যক্তির কর্ণগোচর হলো। সুখ গলা স্বর আর একটু উঁচুতে তুলল, ভয়ে ভয়ে বলল, বাইরে কি কেউ আছেন? তবুও কোনো আশানুরূপ সাড়া পেল না সুখ। মনে মনে ভয়টা প্রকোপ হলো। মেঘ হলে এতক্ষণে সাড়া দিত। সুখের মনের ভয়টা আরো গাঢ় হলো। যখন বারান্দার দরজাটা ঠাস করে শব্দ হলো, সুখ আর টিকতে পারল না। নিকষ কালো আধারে কোনো রকমে বাথরুমের ছিটকানিটা খুলেই বাহিরে এলো। এতটুকু সময়ে যেন ভীষণ ঘামিয়ে গেল, হাঁপিয়ে উঠল পুরো শরীর। সুখের শরীর তড়তড় করে কাঁপছে। বারান্দায় কারো উপস্থিতি বুঝতে পেরে সে কোনো রকম অস্ফুট উচ্চারণ করলো, মেঘ সাহেব, হেল্প মি, আই এম অ্যাফ্রেড। মেঘ সাহেব, প্লিজ কাম, প্লিজ। তুমুল ঝড় হচ্ছিল বিধায় মেঘ নিজের ঘরে চারা গাছগুলো বারান্দার তাক থেকে নামিয়ে নিচে রাখতে এসেছিল, যেন বাতাসে পড়ে ভেঙে না যায়। হঠাৎ টিনরিনে মেয়েলি কণ্ঠ ভেসে আসে রুম থেকে। পরিচিত কণ্ঠ, অপরিচিতার আতঙ্ক বিরাজিত শহরেটা। মেঘ এক মুহূর্ত সময় অপচয় না করে দ্রুত রুমে প্রবেশ করলো। রুমে ঢুকতে ওয়াশরুমের পাশে গুটিসুটি মেরে বসে থাকতে দেখলো এক সিক্ত নারী দেহকে। দুহাত দিয়ে ঢেকে রেখেছে তার ছোট্ট মুখমণ্ডল। দেহভঙ্গি বলে দিচ্ছে রমণী বেশ ভীত। মেঘ এগিয়ে গেল। নিজের পুরুষালী সুঠাম ডান হাতটা দিয়ে
আশ্বাসের ছোঁয়া দেয় সুখের বাহুতে। সুখ আরো আটকে ওঠে, কেঁপে ওঠে আরো বেশি। চিৎকারের আগেই মেঘ আশ্বাসের স্বরে বলে, কামন অপরিচিতা, ইটস মি মেঘ সাহেব, ওপেন ইওর আইস, কুল ডাউন। রমণীর কম্পিত শরীর থেমে যায়। বিশ্বাসের হাতটা পেয়ে বোধহয় ভয়গুলো গুটিয়ে যায়। মুখ থেকে হাতটা সরায়। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে দেহ জোড়ায়। শরীরটাকে স্বাভাবিক করার জন্য উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরে পুরুষটিকে। বাহিরে ভারী বর্ষণ। রুমের এক কোণায় বাতাসের সাথে যুদ্ধ করে খুব স্বল্প আলো নিয়ে টিকে থাকা মোমবাতি আর প্রেমিক পুরুষের বুকে বাঁ পাশে তার 7 জন্মের প্রেয়সী। মাটি থেকে উঠে আসা ভেজা স্নিগ্ধ ঘ্রাণ, বারান্দায় দুষ্টু বেলির মোহনীয় সুবাস, আর বাতায়নের ফাঁকা দিয়ে শুভ্র রাঙা অবকুণ্ঠন গুলো উড়িয়ে শীতল বাতাসটা পরিবেশকে করেছে মোহনীয়। মনের সুপ্ত কোণে এক গুপ্ত ইচ্ছের উদয় হয় প্রেমিক পুরুষের। সিক্ত আর অপরিচিতার কোমলতায় তার প্রেমিক হওয়ার লুকায়িত গুণগুলো বের করতে চাচ্ছে। 1, 2, 3 মিনিট করে অতিবাহিত হলো নীরব মোহনীয় কিছু সময়। অপরিচিতা এখন কিছুটা নিজেকে ধাতস্থ করেছে। প্রেমিক পুরুষ সংযত করেছে নিজেকে। রমণী তো তারই গুপ্ত ইচ্ছেগুলো একদিন পূর্ণতা পাবে প্রকৃতির সাথে সাথে রমণীর সম্মতিতে। নীরবতা ভেঙে শীতল কণ্ঠে মেঘ বলল,